দর্শক স্বাগত জানাচ্ছি টিম আন্ডারকভারে। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আজকের আয়োজনে আমরা অবৈধ অস্ত্রের উৎস নিয়ে কথা বলতে চাই এবং অবৈধ অস্ত্রগুলো বাংলাদেশে কিভাবে প্রবেশ করে সেটা আমাদের অনেকেরই জানা, এবং সে সমস্ত অস্ত্র দিয়ে কোন ধরনের অপরাধ সংগঠিত হয় সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং সীমানা পার্শ্ববর্তী দেশগুলো থেকে যে সমস্ত বাংলাদেশে অস্ত্রগুলো ঢোকে এই রুটগুলো কিভাবে আমরা সেগুলোকে সিল করতে পারি এবং অভ্যন্তরীণ অপরাধগুলো কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেই প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের সঙ্গে প্রথমে আলোচক হিসেবে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাতে চাই আমরা। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব মোহাম্মদ মখলিসুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন জনাব নূর খান লিটন, মানবাধিকার কর্মী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন, এবং আমরা আসলে এই আলোচনাটি যাওয়ার আগে আমরা দেখাতে চাই বাংলাদেশে কিভাবে অবৈধ অস্ত্র প্রবেশ করে এবং কিভাবে হাতে হাতে বিলি বন্টন হয় তার একটি অনুসন্ধানী প্রতিবেদন আমাদের হাতে আছে। প্রতিবেদনটি দেখার পরে আমরা বাকি আলোচনায় আসবো এবং তখন আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন, প্রশ্ন উত্তর আমাদের সঙ্গে করতে পারবেন আপনারা। প্রতিবেদন দেখে এসে আমরা বাকি আলোচনা করতে চাই। আমরা এই মুহূর্তে সীমান্তবর্তী একটি জেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করছি। আমাদের কাছে তথ্য আছে এই অঞ্চল হয়েই মূলত ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার তৈরি বিভিন্ন অবৈধ অস্ত্র দেশে অনুপ্রবেশ করে। এসব অস্ত্র যারা সংগ্রহ করে বিক্রি করেন তাদের একজনকেই খুঁজে বের করার চেষ্টা করব আমরা। বিশ্বস্ত সোর্সের মাধ্যমে যশোর জেলার একটি সীমান্ত ঘেঁষা অঞ্চলে এমনই এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীর সন্ধান পাই আমরা। সেই সূত্র ধরেই রওনা দেই নির্দিষ্ট গন্তব্যে। পূর্ব নির্ধারিত স্থানে যাওয়ার পর নিউজ 24-এর সামনে মেলে ধরা হয় একের পর এক অস্ত্র, যার মধ্যে দেখা যায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ক্যাডারদের কাছে জনপ্রিয় 9mm 7.6 এর মতো আধুনিক ক্ষুদ্রাস্ত্র। দেখানো হয় এসব অস্ত্র চালানোর কৌশলও। কথোপকথনে এই ব্যবসায়ী জানান মূলত যশোর, সাতক্ষীরা ও বেনাপোলের সাথে লাগোয়া ভারতীয় সীমান্ত ঘেঁষা বিভিন্ন স্পট থেকে এসব বিদেশি অস্ত্র দেশের মধ্যে প্রবেশ করানো হয়। বাংলাদেশে আসা এসব অবৈধ অস্ত্রের সিংহভাগই তৈরি হয় পাকিস্তানে। এছাড়া ভারত ও মিয়ানমারে তৈরি অস্ত্র বাংলাদেশে পাওয়া যায় বলেও তথ্য পাওয়া যায়। আমাদের এই অস্ত্রগুলো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশের থেকে আসে, যেরকম ভারতের থেকে আসে, পাকিস্তান থেকে আসে। মনে করেন এই অস্ত্রগুলো সাতক্ষীরা, বেনাপোল, তারপরে বিভিন্ন বর্ডারের থেকে ভারত হইয়াই আমাদের বর্ডার হইয়াই আমাদের বাংলাদেশে ঢোকে। এই বর্ডার থেকে পার করার লোকও আলাদা আছে, আমাদেরই লোক আছে পার করা। ওরা এক এক হাতের থেকে এক এক হাতে পাস করে দেয়। আমরা অবশ্য বেশি দিন আমরা কাছে হাতে রাখি না। এইগুলো ঢাকায় যায়, তারপরে বাংলাদেশের সব জায়গায় কম বেশি যায়, বিভিন্ন মাধ্যমে যায়। যেরকম কোনো কাঁচামালের ভিতরে যায়, কোনো মানে এমন ভাবে যায় যাতে কেউ সন্দেহ করতে না পারে। চাহিদা অনুযায়ী এসব অস্ত্র নির্ধারিত দামে কিনে নেন ক্যাডাররা। এরপর এগুলো ব্যবহার হয় রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন দখল বাণিজ্যের সময়। তো আমাদের কাছে খুব বড় অস্ত্র আমরা আসে না আমাদের কাছে, 9mm, তারপরে 6.5, তারপরে 32 বোর, 40 থেকে 50, 60, 70 এরকম বিক্রি হয় আমাদের কাছে। যেরকম রাজনৈতিক প্রভাবশালীরা যেভাবে বিভিন্ন জায়গায় দখল মখল গেঞ্জাম, তো রাজনৈতিক ইস্যুও চলে করে, তারপরে অনেক বাড়ি দখল টখল, অনেক গেঞ্জাম, এইগুলো করে বেড়ায়। বিশেষজ্ঞরা মনে করেন কেবল অভিযানের মাধ্যমে দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকানো সম্ভব নয়। এখন এই গ্যাং কালচার বলি, ড্রাগ বলি, প্রস্টিটিউশন বলি, এই সবগুলোর সাথেই কিন্তু কোনো না কোনোভাবে এই গানের একটা ব্যবহার আপনি দেখবেন, যে মানে অস্ত্রের একটা ব্যবহার এটা থাকে। যেহেতু আমাদের গান কন্ট্রোল আইন রিলেটিভলি শক্তিশালী, যারা এটা খুব সহজলভ্য না, যে কেউ গান পেতে পারে না, সেই কারণে যেহেতু ডিমান্ডটা আছে, সে কারণে এটা সীমান্তের ভিতর দিয়ে এটা আমরা দীর্ঘদিনে, কিন্তু এটা একেবারে যে 2-4 দিন, 5 দিন, 10 দিন বা 1 মাস আগে এটা হয়েছে, বেশ কয়েক বছর ধরেই আমরা শুনছি যে সীমান্তের ওই দিক থেকে, বিশেষ করে সাতক্ষীরা, যশোর, এই সমস্ত জায়গা থেকে এটা আসছে। অস্ত্রের ক্ষেত্রেও একজন ডিলার আছে, একজন মানে ইউজার আছে, একজন ক্যারিয়ার আছে, অস্ত্র নিয়ন্ত্রণ করার একটা সংস্থা আছে। তা আমি যদি সব জায়গায় যদি একেবারে সিরিয়াসলি টাইট না দিই, তাহলে শুধু একটা জায়গায় দিলে তো হবে না। তো কাজেই আমি বলবো যে এই অভিযান হয়তো আমি করবো, অভিযান করে হয়তো আমি উদ্ধার করবো, কিন্তু যদি ভিতরে ঢুকতে থাকে
কতদিন আপনি বলেন এটা ওই পানিতে একটা পাত্রের মধ্যে যদি ছিদ্র থাকে, পানি রাখলে যেরকম অবস্থা হবে সেরকম অবস্থা হবে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, সীমান্তে অবৈধ অস্ত্র অনুপ্রবেশের অধিকাংশ স্পটই তাদের চিহ্নিত। সেই অনুযায়ী চলছে নজরদারি। হাতে রয়েছে বেশ কিছু নতুন ব্যবসায়ীর তালিকাও। এই পর্যন্ত র্যাব তার প্রতিষ্ঠার পর থেকে প্রায় 13,000 অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। যারা অস্ত্র চোরাকারবারি তারা যখন অস্ত্রটি পরিবহন করছিল কোনো একটি ব্যক্তি বা একটি গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার জন্য, সেই অবস্থাতে আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং অস্ত্র উদ্ধার করেছি। এখন পর্যন্ত আমরা দেখেছি তারা বিভিন্ন অভিনব উপায়ে তারা এই ধরনের অস্ত্র তারা পাচার করছে বা অস্ত্র দেশে নিয়ে আসছে। পার্শ্ববর্তী যে দুটি দেশ আছে এই দেশ থেকেই অধিকাংশ সময় অস্ত্র এসেছে মর্মেই কিন্তু আমরা এগুলো উদ্ধার করেছি। অবৈধ অস্ত্র উদ্ধার আমাদের জন্য র্যাব ম্যান্ডেটের আলোকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই জাতীয় অপারেশন যে কোনো তথ্য পেলেই আমরা অবৈধ অস্ত্র যে অভিযান এটা আমরা অবশ্যই করব। এলিট ফোর্স র্যাবের পরিসংখ্যান বলছে, গত 3 বছরে বাহিনীটির হাতে মোট 1264টি অস্ত্র ধরা পড়ে, যার বিপরীতে গ্রেপ্তার করা হয় 1282 জনকে। এর মধ্যে 2020 সালে সর্বোচ্চ 698টি অবৈধ অস্ত্র উদ্ধার করে র্যাব। দর্শক, এই প্রতিবেদনের মাধ্যমে আমরা বাংলাদেশে অবৈধ অস্ত্রের প্রবেশ এবং ব্যবহার সম্পর্কে একটু ধারণা দিতে পেরেছি আপনাদেরকে। আসলে আমাদের সঙ্গে যারা রয়েছেন এক্সপার্ট হিসেবে, তারা এই ব্যাপারে আরও অনেকদিন ধরে কাজ করছেন, তাদের সাথে কথা বলতে চাই বাস্তবতা নিয়ে। জনাব মোখলেসুর রহমান, আপনার দীর্ঘ কর্মজীবনে আসলে অবৈধ অস্ত্র অনেকবারই আপনি উদ্ধার করেছেন, পুলিশ এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু তারপরেও আমরা জানি যে ফাঁকফোকর এবং ছিদ্রগুলো দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র আসছে। চাহিদা আছে বিধায় এগুলো আসে। কিভাবে আসে, কারা নিয়ে আসে, প্রক্রিয়াটা আসলে কি, আপনি কি বলবেন মোখলেসুর রহমান? অবৈধ অস্ত্র আসা এটা একটা এটা বলাই যেতে পারে যে একটা চলমান প্রক্রিয়া। এটা অন্যান্য গুরুতর অপরাধ যেভাবে ঘটে থাকে, এই গুরুতর অপরাধটিও আমাদের সমাজে বিদ্যমান আছে। অস্ত্রগুলো অবৈধ অস্ত্র আমাদের দেশে সেইভাবে আগ্নেয়াস্ত্র তৈরি হওয়ার সুযোগটা অত্যন্ত কম। আমাদের দেশে সাধারণত এগুলো তৈরি হয়ে থাকে, কিছু কিছু জায়গায় হয়তো বা তৈরি যেগুলো হয়ও সেগুলো খুব যে একটা কার্যকরী কোনো কিছু, শক্তিশালী কোনো কিছু নয়। সেগুলো আসে পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিভিন্ন উপায়ে। তো বললেনই যে পাকিস্তান, তারপর শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলো থেকে আসে। আরো অন্যান্য উৎস থেকেও আসতে পারে। এগুলো সব চোরাই পথের কাজ। এই চোরাই পথ দিয়ে যেমন মাদক আসে, বিভিন্ন দেশের মাদক চোরাই পথে যেমন আসে, বিভিন্ন দেশের অস্ত্র চোরাই পথগুলোতে এসে থাকে। চোরাই পথগুলো চিহ্নিত করা, এটা নির্ণয় করা, সেই পথগুলো যাতে সচরাচর ব্যবহার হতে না পারে সেগুলো বন্ধ করা, অস্ত্রের ব্যবসা যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করা, যারা ট্রান্সফার করে, ট্রান্সপোর্ট করে, বহন করে, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা, এবং যারা ব্যবহার করে, যারা এন্ড ইউজার, সর্বশেষে এসে অপরাধীরা সংগঠিত করে এই অস্ত্রগুলো দিয়ে, তাদেরকেও চিহ্নিত করার একটা বিষয় রয়েছে। সবকিছু মিলে এটা একটা বড় আয়োজনের মতো। দেখুন, অবৈধ অস্ত্র যে শুধু আমাদের দেশে আছে তাই কিন্তু নয়। অবৈধ অস্ত্রের একটি বিরাট বাজার সারা পৃথিবী জুড়ে রয়ে গিয়েছে। এখানে দেখবেন যে বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ, টেরোরিস্টদের কাছেও অবৈধ অস্ত্রগুলো থাকে, এবং মিসাইল পর্যন্ত দেখা যাবে যে তাদের চলে গিয়েছে। তো এগুলো তো আর সহজ পথে কোথাও যায় না, খোলা পথে যায় না, এগুলো বাঁকা পথেই আসে, এগুলো কালো পথেই আসে। তো আমাদের দেশে যেগুলো আসে সেগুলো হয়তো তো বড় বড় অস্ত্র নয়। আমাদের দেশে সাধারণত ক্ষুদ্র অস্ত্রগুলো আসে, যেগুলো লুকিয়ে রাখা যায় এবং লুকিয়ে রাখতে সুবিধা হয়, লুকিয়ে শরীরের মধ্যে রাখা যায়, ব্যবহার করতে সুবিধা হয়। এই ধরনের ছোট ক্ষুদ্র অস্ত্রগুলো আমাদের এখানে এসে থাকে বিভিন্ন চোরাই পথ দিয়ে। তো এই পথগুলো যদি আমরা বন্ধ করতে পারতাম। সম্পূরক প্রশ্ন করতে চাই। আসলে আমাদের অনুসন্ধান এবং অভিজ্ঞতা আমাদের যেটা বলে যে সীমান্ত দিয়ে কিভাবে অস্ত্র আসে এবং কারা আনে তার তালিকাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবারই করেন, এবং সেই তালিকা ধরে সবাইকে গ্রেফতার হয় বা গ্রেফতার করা যায় কিনা, এই জায়গায় কিন্তু একটা বড় প্রশ্ন থাকে আমাদের। মোখলেসুর রহমান, না, তারা তো প্রতিনিয়ত গ্রেফতার হচ্ছেই। তো যারা এই অপরাধের সাথে জড়িত তারা তো ওই কিছু সংখ্যক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না।
জি। কিছু সংখ্যক ব্যক্তি গ্রেপ্তার হয়, তারা এই অপরাধ থেকে দূরে সরে যায়, অথবা তাদের বিচার হয় বা যেটাই হোক না কেন এই পথ থেকে তাদেরকে সরে যেতে হয়। আবার নতুন কোন ব্যক্তি, নতুন কোন অপরাধী চক্র এই অস্ত্র ব্যবসার সাথে জড়িত হয়ে থাকে। তো তালিকা এটা ক্রমান্বয়ে প্রতিনিয়তই এটাকে হালনাগাদ করা দরকার, কারণ নতুন অপরাধীদের সংযুক্তি ঘটে, পুরনো অনেকেই এখান থেকে বিদায় নেয়, পুরনো যারা বিদায় নেয় তারা তালিকাভুক্ত হয়ে থাকে, এবং নতুনদের অনেকেই হয়তো তালিকাভুক্ত হয় না। সেই কারণেই এটা যদি চলমান প্রক্রিয়ার মধ্যে রাখা যায় তাহলে তাদেরকে এই দুষ্কর্ম থেকে নিবৃত্ত করা অনেকখানি সহজ হয়। জি, আপনার কাছে আমি আবারও আসবো, এই প্রশ্ন নিয়ে আপনার কাছে প্রশ্ন করবো। আমার নূর খালিদ টুনা, আপনার কাছে একটু আসতে চাই। আমরা সীমান্তবর্তী এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা দেখেছি এবং সেখানে জনপ্রতিনিধিদের নামও পর্যন্ত সেখানে আছে। এটি একটি জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আমরা এই বাস্তবতাও দেখেছি বাংলাদেশে কিশোর গ্যাং কালচার নামে যে কালচারটি এখন নতুন তৈরি হওয়ার এটি বাস্তবতার মধ্যে আছে, তারাও এই অস্ত্রের ব্যবহারকারী এবং এর সঙ্গে মাদক ভয়াবহভাবে যুক্ত। এই জায়গাটি নিয়ে আসলে আপনার কোনো ব্যাখ্যা আছে কিনা? কেন এটি আমরা নিয়ন্ত্রণ করতেও পারি না সবসময়? নূর খালিদ লিটন। দেখেন, প্রথম হচ্ছে যে এই অস্ত্র ব্যবহার, অস্ত্রের অবৈধ অস্ত্রের বাণিজ্য, এটি কিন্তু নতুন কোনো ঘটনা না। আর এটি শুধুমাত্র বাংলাদেশের বিষয় না, এটা সারা পৃথিবীতেই কম বেশি এই বিষয়টি আছে। এই বিষয়টিতে আমাদের ভোগান্তি হচ্ছে বিশ্ববাসী। যে বিষয়টা আমাদের এখানে কারাই অস্ত্র কাদের জন্য প্রয়োজন হয় অবৈধ অস্ত্রের, একটা আপনি নিজেই বললেন যে এখন যে কিশোর গ্যাং গুলো তৈরি হচ্ছে, এই কালচারে যারা আছে তাদের কিন্তু এখন অস্ত্র তারা ব্যবহার করছে। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কর্মী, তাদেরও একটা অংশ কিন্তু অস্ত্রের ব্যবহার করছেন। তৃতীয় যে বিষয়টি হচ্ছে যারা ড্রাগ স্মাগলার, তারাও কিন্তু দেখা যায় তাদের গ্যাংকে পোষার জন্য এবং অন্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারাও কিন্তু অস্ত্রের ব্যবহার করেন। এর বাইরে আছে গুপ্ত সশস্ত্র সংগঠন, তাদেরও এই অস্ত্রের প্রয়োজন হয়। আমরা যদি হিসাব করি 80-র দশক পর্যন্ত বাংলাদেশে অস্ত্র দেখা গেছে বৃহৎ অংশ ছিল স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত অথবা অব্যবহৃত যে অস্ত্র, সেই অস্ত্রই কিন্তু সেখানে স্টেন গান ছিল, রিভলভার ছিল, পিস্তল ছিল, 303 রাইফেল ছিল। সেই রাইফেলকে কেটে ছোট করে ব্যবহার, এই এসএলআর এর ব্যবহার আমরা দেখেছি স্বাধীনতার পর। এর পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে সমুদ্র পথে বিভিন্ন বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী যে অস্ত্রটা আমদানি করতো বা নিয়ে আসতো চোরাই পথে, সেখান থেকে কিছু অংশ অস্ত্র বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ কালেক্ট করতো এবং তারা সেটা ব্যবহার করতো, এবং পার্বত্য চট্টগ্রামে এক ধরনের এটির বাণিজ্য আমরা বাণিজ্য হতেও আমরা দেখেছি। এরপরে যে জিনিসটা আমরা দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশের কয়েকটি জায়গা আছে, যেমন কক্সবাজারের ঈদগাহ বা আরো একটা এলাকা আছে, সেখানে কিন্তু বাংলাদেশে আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো, দেশীয় আগ্নেয়াস্ত্র। সেটা ঠিক আধুনিক কোন অটোমেটিক কোন অস্ত্র না, হয়তো ওয়ান শুটার বা এই ধরনের কিছু অস্ত্র সেখানে তৈরি হতো। এবং এর বাইরে আমরা যেটা দেখেছি খুব গুরুত্বপূর্ণ যে জায়গা, সাতক্ষীরা এবং শার্শা, যশোরের শার্শা অর্থাৎ বেনাপোল এবং সাতক্ষীরা, এই অঞ্চল আর পাটগ্রামের দিক থেকে কিছু অস্ত্র আমরা বিভিন্ন সময় ঢুকতে দেখেছি, এটা উদ্ধার হতে দেখেছি। সেইটার মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যায় যে এই অঞ্চল দিয়ে এই অস্ত্রগুলি প্রবেশ করত। এখন প্রশ্ন হচ্ছে যে এই অস্ত্রের ব্যবহারকারীদের আমরা জানি, এই অস্ত্রের ব্যবসায়ীদের সময়ে সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে, বিভিন্ন ইনফরমেশনের ভিত্তিতে একটা লিস্ট তৈরি করা হয়, এবং সেই লিস্টে দেখা যায় যে অনেক সময় রাজনৈতিক মাঝারি গোছের নেতাদের নামও আসছে, জনপ্রতিনিধিদের নামও আসছে। কিন্তু এইটা চলমান প্রক্রিয়া, সময় সময় এই লিস্ট আপডেট করা হয় এবং এই লিস্টে যাদের নাম থাকে তাদেরকে কখনো কখনো গ্রেপ্তার হতে দেখি এবং পরবর্তীতে ছাড়া পেতেও দেখি, এবং অধিকাংশ ক্ষেত্রে মামলার সমাপ্তি আমরা দেখি না, অর্থাৎ বিচারের শেষ হতে আমরা দেখি না। এর ফলে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে অস্ত্রের এই ব্যবসা বা অবৈধ অস্ত্রের ব্যবহার সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা বা নিঃশেষ করা, এই কাজটি কিন্তু কখনোই শেষ হয়নি, এটি চলমানই রয়েছে। এবং বাংলাদেশে যখন দেখা যায় স্থানীয় পর্যায়ে নির্বাচন বা জাতীয় নির্বাচন বা রাজনৈতিক অস্থিরতার সময় ব্যাপকভাবে বিগত দিনগুলিতে কিন্তু আমরা অস্ত্রের ব্যবহার দেখছি। সাম্প্রতিককালে কিন্তু এই অস্ত্রের ব্যাপার কমে আসছে।
কিন্তু এই মানে এই না যে এই কম অবস্থাটি বহাল থাকবে বা এটি একেবারে ব্যবহৃত হচ্ছে না, এটা বলার সুযোগ নাই। তারপরে যে বিষয়টি আছে, আমাদের পার্বত্য অঞ্চলে এবং কক্সবাজারের কিছু এলাকায়, বিশেষ করে রোহিঙ্গারা যেখানে আছেন, সেখানে ড্রাগ এবং তাদের আভ্যন্তরীণ সশস্ত্র গ্রুপগুলোর ভিতরে আমরা ইদানিং অস্ত্রের ব্যবহার লক্ষ্য করছি। এখন প্রশ্ন হচ্ছে, এই অস্ত্রটা কি শুধু আমাদের স্থল সীমান্ত দিয়ে আসছে? এটি বাংলাদেশে 80-র দশকে আমরা দেখেছি, 80-র দশক থেকে 90 দশকের মাঝামাঝি পর্যন্ত সাগর পথে প্রচুর অস্ত্র আসতো, ট্রাককে ট্রাক অস্ত্র আনলোড হতো, এবং এরকম একাধিক ঘটনা কিন্তু বাংলাদেশে ধরা পড়েছে, বা যারা অস্ত্র এনেছে তারা অস্ত্র রেখে পালিয়ে গেছে, সেই অস্ত্র পরবর্তীতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করেছে। এবং একটি দুটি না, বেশ কয়েকটি ঘটনা কিন্তু আছে। এখন যে জায়গাটিতে আমাদের সতর্ক হতে হবে সেটা হচ্ছে আইনের পরিপূর্ণ প্রয়োগ করা। অর্থাৎ এই ধরনের ব্যবসার সাথে যারা যুক্ত তাদেরকে যেমন চিহ্নিত। আমরা একটু আইনের প্রয়োগটা নিয়ে বিরতির পরে এসে কথা বলতে চাই। একটু আইনের পুরোপুরি প্রয়োগটা কিভাবে করা সম্ভব, এবং আসলে অস্ত্রের সঙ্গে মাদক খুবই ঘনিষ্ঠভাবে জড়িত। আমরা দেখেছি মাদক ব্যবসায়ীরা প্রোটেকশনের জন্য অস্ত্র ব্যবসা করে। এই বাস্তবতা নিয়ে আমরা একটু কথা বলতে চাইবো। এই বাস্তবতা নিয়ে কথা বলার জন্য একটা আমাদের বিরতি নিতে হবে। বিরতি নিয়ে ফিরে এসে আপনাদেরকে সঙ্গে নিয়ে এবং দর্শককে সাথে নিয়ে আমাদের এই আলোচনা আবারও করবো আমরা। আমাদের সঙ্গে আপনারা সবাই থাকবেন। অল্প বিরতির পরে ফিরে আসছি আমরা। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি টিম আন্ডারকভার লাইভে। আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি। অবৈধ অস্ত্র নিয়ে কথা বলছিলাম। অবৈধ অস্ত্র আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই প্রসঙ্গ নিয়ে তারা পরামর্শ দিচ্ছিলেন আমাদেরকে। আমরা একেবারে শেষ পর্যায়ে মুখলেসুর রহমানকে প্রশ্ন করতে চাই যে আসলে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার নিয়েও শঙ্কার জায়গা যেমন আছে, এবং নূরখালী লিটন বলছিলেন যে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে বাংলাদেশে অস্ত্র প্রবেশের শঙ্কার জায়গাও আছে। কি পরামর্শ থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আপনার, এবং আসলে কৌশলটা কি হওয়া উচিত? মুখলেসুর রহমান। বৈধ অস্ত্র দিয়ে অবৈধ কাজ, অবৈধ কর্মকাণ্ড হয়, মাঝে মাঝে এগুলো আমরা শুনে থাকি। এবং যারা বৈধ অস্ত্র নিয়ে নিজের কাছে হয়তো রাখেন না, আরেকজনের কাছে রেখে তার গার্ড হিসাবে ব্যবহার করেন, যেগুলো আইনসঙ্গত নয়। এবং তারা যেভাবে অস্ত্রগুলো রাখেন বাড়িতে, সেটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হয় কিনা সেগুলো দেখা দরকার। এবং কেউ যদি অস্ত্র রেখে লম্বা সময়ের জন্য বাইরে কোথাও যায়, সেই অস্ত্রগুলোকে থানায় জমা দিয়ে রাখা, সেই বিষয়গুলো হয় কিনা। যদি এগুলো যথাযথভাবে না হয় তাহলে অস্ত্রগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটা তখন আবার অবৈধ অস্ত্রে পরিণত হয়ে যায়। তো এটা পুলিশের একটি রুটিন কাজ আছে। যারা বৈধ অস্ত্রগুলো নেন, লাইসেন্স অস্ত্র নেন, সেই অস্ত্রের ঠিকানা অনুযায়ী সেগুলো অনুসন্ধান করা, দেখা যে ঠিকঠাক মতো আছে কিনা, রাখা হয়েছে কিনা, বা যদি না থাকে তাহলে সেটা কোথায় গেছে, এগুলো খোঁজ খবর রাখা। তবে তালিকাটা সবসময় হালনাগাদ থাকা দরকার, এবং এই তালিকাটা পুলিশের কাছে আপডেটেড তালিকা একটা পুলিশের কাছে আসা দরকার। পুলিশের কাছে যদি তালিকাটা ঠিক মতো না থাকে তাহলে তারা হয়তো সময় মতো গিয়ে এই অস্ত্রগুলো দেখতে পায় না। আর এই অস্ত্রগুলো আসার পথগুলো বন্ধ করা, এগুলো তো আমরা বললামই যে এগুলো অনেক সময় পুলিশের একটা নিয়মিত কাজ আছে, একটা চিরুনি তল্লাশি, কম্বিং অপারেশন করা, হয়তো কয়েক মাস পর পর সারা দেশ সময় ধরে, হয়তো 15 দিন অথবা 1 মাস ধরে এই অপারেশন গুলো চলে। এবং তখন এটার উপরেই জোর দিয়ে, বিশেষভাবে এই সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধারের জোর দিয়ে অভিযানগুলো পরিচালিত করা হয়। এবং সে সময় দেখা যায় যে বহু সংখ্যক অস্ত্র এবং সেই সাথে তার কারবারিরা, তার ব্যবহারকারীরা, গ্যাংগুলো অনেক ধরা পড়ে। এবং এইরকম অভিযানের ধরা পড়ার পরে এটার প্রাদুর্ভাব অনেকখানি কমে যায়। আবার হয়তো এটা সেই প্রায়োরিটিটা একখান থেকে আরেক দিকে পুলিশের চলে যায়। পুলিশের সংখ্যা তো অনেক নয়, এক এক ধরনের অপরাধ জন্য মাথাচাড়া দিয়ে উঠে, তখন হয়তো বা এই অপরাধটির ক্ষেত্রে তাদের নজর অন্যদিকে, এই অপরাধটির ক্ষেত্রে তাদের নজরটা থাকে না, অন্য অপরাধের দিকে তারা মনোযোগ দিয়ে থাকে বেশি। তখন আবার অস্ত্রগুলো হয়তো বা আসার সম্ভাবনা বাড়তে থাকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আলোচনার শেষ দিকে আছি। নূরখালী লিটন, আপনাকে দিয়ে আলোচনা আমরা শেষ করতে চাই। আপনি বলছিলেন যে আসলে আমাদের শঙ্কার জায়গাগুলো আমাদের
আসলে নিচ্ছিদ্র করা দরকার। আফগানিস্তানের প্রসঙ্গ আপনি আনছিলেন, পাকিস্তানের কথা আপনি বলেছেন। এই শঙ্কার জায়গাটি আসলে আমলে নিচ্ছে কিনা কর্তৃপক্ষ, সেই জায়গাটি কতটুকু দেখতে পাচ্ছেন আপনি? দেখেন, আমি আর একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমাদের ব্যবহারকারীর সংখ্যা আমরা কমিয়ে না আনতে পারবো, অর্থাৎ এন্ড ইউজার যারা, তাদের সংখ্যা কমিয়ে না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত চাহিদা থাকবে। আর চাহিদা থাকলে যোগান অবশ্যই কোনো না কোনো পথে আসবে, কারণ যেহেতু এই ব্যবসায় মানে অল্প পুঁজিতে কয়েকগুণ প্রফিট করার সুযোগ আছে। দ্বিতীয় যে বিষয়টি আমি বলছি সেটি হচ্ছে, এখন আমরা দেখছি যে বিভিন্ন পথ দিয়ে অস্ত্র ঢুকছে। আরো একটি সম্ভাবনার জায়গা আছে, সেটি আমাদের বিবেচনায় রাখতে হবে। আমাদের এই উপমহাদেশের বেশ কয়েকটি অঞ্চলে, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল, যেমন আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তানকেও বলা যায়, আর ভারতে কিন্তু অবৈধ অস্ত্র তৈরির বিভিন্ন ক্ষেত্র তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখন অস্ত্রের চালান দেখছি, আমরা হয়তোবা যদি চাহিদা থাকে, আমরা দেখব যে এই কারিগর যারা, যাদের এই জ্ঞান আছে, কারণ আমরা জানি যুদ্ধের মধ্য দিয়ে অনেকেই অটোমেটিক অস্ত্র, সেমি অটোমেটিক অস্ত্র তৈরিতে পারদর্শী হয়েছে এইসব অঞ্চলের অনেক মানুষ, তাদেরকে এনে অস্ত্র তৈরি করা বা তাদের কাছ থেকে জ্ঞান তাদের আহরিত জ্ঞানকে আমরা ট্রান্সফার করে এনে আমরা এটাকে কাজে লাগানোর সুযোগ ও নিতে পারি। সেই জায়গাটিতেও কিন্তু আজকে আমাদের অত্যন্ত সাবধান হতে হবে। এবং সর্বোপরি যে বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে পুলিশ, যেটা মুকেশ ভাই বললেন, যে পুলিশের সংখ্যা তো সীমিত, কিন্তু আমাদের অপরাধীদের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এমন ভাবে, যেটার সাথে পাল্লা দিয়ে পুলিশের সংখ্যা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা বাড়ছে না। আর এত নতুন নতুন কৌশলে তারা, এবং এত ক্ষেত্র বেড়ে যাচ্ছে অবৈধ অস্ত্র ব্যবহারের, সেটি কল্পনা করা যায় না। যেমন গত 15 বছরে কি পরিমাণ অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে এবং কাদেরকে দেওয়া হয়েছে, সেখানে রাজনৈতিক বিবেচনাটাকে মুখ্যত ধরা হয়েছে কিনা, এই বিষয়গুলোকেও আমাদের বিবেচনা রাখতে হবে। কারণ বৈধ অস্ত্র আমরা একটু ডিআইজি। জি, নূর খালিদ, আপনার অডিওটি সম্ভবত মিউট হয়ে গেছে, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। জনাব নূর খালিদ, আপনি কি, আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার অডিওটি সম্ভবত মিউট, আনমিউট করে ফেললে ভালো হবে। বিষয়গুলো বিগত দিনে বৈধ অস্ত্র দিয়ে বরিশালে একজন ডিআইজি কে আক্রান্ত হতে দেখেছি। জি, এখন প্রশ্ন হচ্ছে এই যে রাজনৈতিক বিবেচনায় অস্ত্রের লাইসেন্স দেওয়ার যে একটা হিড়িক আমরা দেখেছি গত 15-20 বছরে, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে ডিসি অফিসের সাথে পুলিশের সমন্বয় হওয়া দরকার, অস্ত্রের লিস্ট পুলিশের কাছে আপডেট থাকা দরকার, এবং পুলিশকে এই বিষয়কে খুব গুরুত্ব দিতে হবে। অন্যান্য কাজকে যেমন অগ্রাধিকার বিভিন্ন সময় বিভিন্ন বিষয়কে দেওয়া হবে, কিন্তু চলমান রাখতে হবে এই বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি, সময় আমাদের হাতে নেই আজকে কথা বলার মতো। জনাব নূর খালিদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, মুখলিসুর রহমান আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আগামী 1 সপ্তাহ পরে আমরা নতুন অনুসন্ধান নিয়ে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব, এবং আপনাদেরকে সাবধান করতে চাই, সতর্কও রাখতে চাই, কারণ আপনার চোখ কান খোলা রাখতে হবে, কারণ অপরাধীরা সবসময় চেষ্টা করবে মানুষকে প্রতারিত করার জন্য, এবং আমাদের উচিত প্রতারণা থেকে বেঁচে থেকে স্বাভাবিক জীবনযাপন করা। শুভরাত সবাইকে আজকের মতো।